আমি গ্রামের ছেলে ছিলাম। আমার নাম শেমিম। আমার বউ গ্রামের হলেও সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। জানি না কেন যখনই আমার বাবা আমার বউকে দেখতো তখনই তার দিকে আঙ্গুল দেখিয়ে বলতো, এই মেয়েটা সব কিছু শেষ করে দেবে, এই মেয়েটা চরিত্রহীন। আসলে আমি নিজে গ্রামের ছেলে ছিলাম, তাই বিয়েটাও গ্রামের খুব সাদাসিধে ও সহজ সরল মেয়েকেই করেছিলাম। আমার বউয়ের নাম গীতা। আমার বউ তো এতটাই সহজ সরল ছিল যে সে প্রতিদিন কিছু না কিছু বোকামি করত। এমনকি সে আমার চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারতো না। সে খুব ভীতু ছিল। বাড়ির প্রত্যেকটা কাজ ও জিনিসের ব্যাপারে আমার বউ আমাকে জিজ্ঞেস করত। সে এত সহজ সরল ছিল যে শহরে আসার পরেও বাড়ির ভিতরে সবসময় নিজের মুখের মধ্যে লম্বা ঘোমটা দিয়ে থাকতো। তার অত লম্বা ঘোমটা দেখে আমার মাঝে মধ্যে খুব বিরক্ত লাগতো। তাই আমি তাকে বলতাম, গীতা, তুমি তো বাড়ির মধ্যেই আছো, তাহলে এত লম্বা ঘোমটা দেওয়ার কি দরকার? তখন সে বলতো, আমি গ্রামের মেয়ে, এটা আমাদের গ্রামের নিয়ম। আমি শহরে আছি, তার মানে এটা নয় যে আমাদের গ্রামের সব রীতিনীতি ভুলে যাব। আমার কাছে আমার নিজের মান সম্মান আগে, তাই আমি যেমন আছি আমাকে এরকমভাবে থাকতে দাও। আমার বউকে বলে বলেও মডার্ন করতে পারিনি। সে গ্রামের মেয়েদের মতোই দেহাতি হয়ে সেজে গুজে থাকতো। কিন্তু জানি না কেন এত সহজ সরল সাদাসিধে ও বোকা বউটাকে আমার বাবা যখনই দেখতো তখনই তার দিকে আঙ্গুল দেখিয়ে বলতো, এই মেয়েটা আমার ছেলেকে খেয়ে ফেলবে। জানি না বাবা কেন আমার এত সহজ সরল বউকে এরকম বলতো। শুধু তাই নয়, বাবা এটাও বলতো যে এই মেয়েটা চরিত্রহীন, এই মেয়েটা সব কিছু শেষ করে দেবে। প্রথমে ভেবেছিলাম বাবার বয়স হয়েছে, তাই হয়তো উনি আমার বউয়ের ব্যাপারে এই রকম কথা বলেন। কিন্তু একদিন যখন আমি হোটেল থেকে বাড়ি ফিরে এলাম তখন তাদেরকে দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছিল। কারণ আমি দেখলাম আমার সাদাসিধে ও সহজ সরল বউ পুরুষ মানুষের সঙ্গে আমার বিছানাতেই শুয়েছিল। কিন্তু এটা কিভাবে হতে পারে? কারণ আমার বউ তো গ্রামের মেয়েদের কালচার অনুযায়ী ভীষণ সাংস্কৃতিক ছিল। তাহলে সে কিভাবে পেরেছিল এত নোংরা কাজ করতে? তাহলে সে এতদিন ধরে যে আমার সামনে দেহাতি সেজেছিল সেগুলো কি সব মিথ্যে ছিল? তাহলে আমার বাবার কথাটাই কি সত্যি ছিল? আসলে আমি গ্রামের ছেলে হলেও পড়াশোনায় খুব ভালো ছিলাম এবং শহরে এসে হোটেলের ম্যানেজমেন্টের কাজ করতাম। আমার প্রথম থেকেই খুব ইচ্ছে ছিল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার। তাই আমি যখন হোটেল ম্যানেজমেন্টের জবটা পেয়েছিলাম তারপর আমি শহরে চলে এসেছিলাম। এবং শহরে আসার পরে আমি যখন সেট হয়ে গিয়েছিলাম তারপরে আমার বউকে শহরে আমার কাছে নিয়ে এসেছিলাম। কারণ বিয়ের পরে গীতা আমাকে ছেড়ে গ্রামের শ্বশুরবাড়িতে 2 বছর ছিল। তাই আমি ভেবেছিলাম গীতা আর কতদিন আমাকে ছেড়ে গ্রামে থাকবে। তাই আমি তাকে শহরে নিজের কাছে নিয়ে চলে এসেছিলাম। যদিও বা সে শহরে আসতে রাজি ছিল না। গ্রামের বাড়িতে আমার বাবা ও দাদারা সবাই ছিল। আমি বাড়ির ছোট ছেলে। আমার 2 দাদা আছে, তারা গ্রামে ব্যবসা করে। আমার মা তো অনেক আগেই মারা গিয়েছে। আমি যখন 12 বছরের ছিলাম তখন মাকে হারিয়েছি। আমার মা ভীষণ সাদাসিধে ও সহজ সরল মানুষ ছিলেন। প্রত্যেকটা মেয়ে যেমন তাদের স্বামীর মধ্যে নিজের বাবার গুণ খুঁজে বের করে, ঠিক সেই রকম আমি ভেবেছিলাম আমার মায়ের মতোই গ্রামের একটা সহজ সরল মেয়েকে বিয়ে করলে হয়তো আমার মায়ের মতোই সততা এবং আমার মায়ের মতোই গুণ সেই মেয়েটার মধ্যে দেখতে পাবো। কিন্তু আমার সঙ্গে যে এত বড় ছলনা করবে সেটা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এদিকে আমার বাবা যখনই আমার বউকে দেখতো তখনই তার দিকে আঙ্গুল দেখিয়ে একটাই কথা বলতো যে এই মেয়েটা সব কিছু শেষ করে দেবে। যদিও বাবার কথা বলতে খুবই কষ্ট হতো, কিন্তু উনি খুব কষ্ট করে আমার বউকে দেখা মাত্রই শুধুমাত্র এই কথাটাই বলতেন, মেয়েটা চরিত্রহীন, এই মেয়েটা সব কিছু শেষ করে দেবে। আসলে আমার বাবা একদম সুস্থ সবল ছিলেন। কিন্তু গীতাকে শহরে আমার কাছে নিয়ে আসার 4 মাস পরে আমি যখন বাবাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলাম তারপরে একদিন বাবা হঠাৎ করে বাথরুমের ভিতরে পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। উনি হাঁটাচলা করতে পারতেন না। এমনকি আমার বাবার মুখটা বেঁকা হয়েছিল এবং খুব কষ্ট করেই দু একটা কথা বলতো। তাও বাবার কথাগুলো বোঝা যেত না। তাই খুব বেশি প্রয়োজন না হলে বাবা মুখ খুলতো না। সারাদিন চুপচাপ বসে থাকতো। বাবাকে যখন শহরে আমার কাছে নিয়ে এসেছিলাম তখন গীতা আমার বাবার ভীষণ খেয়াল রাখতো। আমার বউ সবসময় নিজের মান সম্মান ও রীতি রেওয়াজ নিয়েই ব্যস্ত থাকতো। তার গ্রামের চালচলন দেখে আমি নিজেও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতাম এবং তাকে বুঝিয়ে বলতাম যে, গীতা,
তুমি শহরে এসেছো, একটু তো মডার্ন ও পাশের বাড়ির কাকিমা ও আন্টিদের দেখো, তারা এত বয়স্ক হওয়ার পরেও কত মডার্ন। এমনকি গীতা আমার সাথে বাইরে ঘুরতে যেতে চাইতো না। আমি গীতাকে ভীষণ ভালোবাসতাম, কারণ সে গ্রামের মেয়ে হলেও দেখতে ভীষণ সুন্দরী ছিল। শুধু তাই নয়, তার ভালো ব্যবহারের জন্য আমি তাকে ভীষণ ভালোবাসতাম এবং নিজের থেকেও বেশি আমার বউকে বিশ্বাস করতাম। আমি শহরে চাকরি করতাম, তা সত্ত্বেও শহরের মেয়েদের খুব একটা পছন্দ করতাম না। তাই আমি গ্রামে থেকে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেছিলাম। আমার বাবা রীতি রেওয়াজ, পোশাক পরিচ্ছদ এই সবের উপরে অনেক বেশি গুরুত্ব দিতেন। আর এমনিতেও আমার বাবা প্রথম থেকেই বলে রেখেছিলেন আমি যাতে ভুল করেও শহরের মেয়েদের আমাদের বাড়ির বউ যাতে না করি। কারণ আমার বাবা বলতেন শহরের মেয়েরা নির্লজ্জ হয়, তাদের পোশাক আশাক এবং সংস্কৃতি গ্রামের মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। গ্রামের মেয়েরা বিশ্বাসযোগ্য হয়, কিন্তু শহরের মেয়েদের বিশ্বাস করা খুবই মুশকিল। তাই বাবার কথা মাথায় রেখে আমি কোনো দিনও শহরের মেয়েদের দিকে লক্ষ্যই করিনি। আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। মায়ের মারা যাওয়ার পরে বাবা আমাকে যা বলতেন আমি তাই করতাম। আমি বাবার কোনো কথার অমান্য করতাম না এবং আমার মাথায় কোনো দিনও এরকম চিন্তাধারা আসেনি যে আমি তো শহরে চাকরি করি, আমি অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম, তাহলে আমি কেন গ্রামের দেহাতি মেয়েকে বিয়ে করব। আমি জানতাম আমার বাবা সবসময় আমার জন্য ভালোটাই ভাববেন। তাই আমি বাবার কথা মতো গ্রামের সহজ সরল বোকা ও খুব সুন্দরী গীতাকে বিয়ে করেছিলাম এবং তার সঙ্গে বিয়ে করে খুব ভালো ছিলাম। আমি যখন গীতাকে শহরে নিয়ে এসেছিলাম তখন প্রথমে তো সব কিছু ঠিকঠাক ছিল। সে গ্রামের বাড়িতে যেভাবে থাকতো সেভাবে শহরের বাড়িতেও থাকতো, কিন্তু শহরে আসার 1-1.5 মাস পরে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। আসলে আমার বাড়ির পাশের এক কাকিমা নিজেকে ফিট রাখার জন্য প্রত্যেকদিন আমার বাড়ির সামনের ছোট্ট বাগানটা ছিল, সেই বাগানে এসে যোগা করতো। ওই কাকিমার সঙ্গে আমার বউয়ের খুব ভালো বন্ডিং তৈরি হয়েছিল। আমি যখন হোটেলে চলে যেতাম তারপরে গীতা নিজের কাজকর্ম সেরে ওই কাকিমার বাড়িতে যেত, বা কোনো দিন হয়তো কাকিমা আমাদের বাড়িতে আসতো এবং কাকিমার সঙ্গে যা কথাবার্তা হতো, আমি যখন বাড়ি ফিরে আসতাম তখন রাতের বেলা গীতা তাদের মধ্যে যা কথা হতো সেই কথাগুলো আমাকে আবার বলতো। আসলে গীতা খুব বোকা এবং সহজ সরল ছিল, কিন্তু শহরে আসার পরে সে নিজেকে ধরে রাখতে পারেনি। এইভাবে আমি যখন রাতের বেলা হোটেল থেকে বাড়ি ফিরে আসতাম তখন সে প্রত্যেকদিন রাতে তার কাকিমার মাঝের সব কথা আমাকে বলতো। কিন্তু সেদিন জানি না ওই কাকিমার সঙ্গে আমার বউয়ের এমন কি আলোচনা হয়েছিল যে আমার বউ তার পরের দিনই আমার সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিল এবং আমার সঙ্গে শপিং মলে গিয়ে শহরের মেয়েদের মতোই ওয়েস্টার্ন জামা কাপড় কিনেছিল। জানি না হঠাৎ করে গীতার এমন কেন মনে হয়েছিল যে সেও শহরের মেয়েদের মতোই জামা কাপড় পরবে। কিন্তু আমি তাকে কোনোদিনও ওয়েস্টার্ন ড্রেস পরতে বাধা দেইনি। আমি এটা ভেবে খুশি ছিলাম যে আমার বউ যদি নিজেকে একটুখানি পরিবর্তন করে তাহলে আমারই ভালো লাগবে। কিন্তু সে তো দিন দিন নিজেকে এত বেশি পরিবর্তন করে ফেলেছিল যে আমার আশেপাশের প্রতিবেশীদের যখন ইচ্ছে হতো তখন সে বাইরে ঘুরে বেড়াতো। গত 2 মাসের মধ্যে সে নিজেকে এতটা চেঞ্জ করে ফেলেছিল যে তাকে দেখে আমার মনে হতো না যে সে আমার গ্রামের দেহাতি সহজ সরল ছিল। আমাকে মাঝে মধ্যে মিটিং অ্যাটেন্ড করার জন্য গীতাকে একা রেখে 2-3 দিনের জন্য বাড়ির বাইরে থাকতে হতো। আমি যখন বাড়িতে থাকতাম না তখন সে নিজের ইচ্ছে মতো ছোট ছোট ড্রেস পরে নাকি বাড়ির বাইরে ঘুরতে যেত এবং এই কথাগুলো আমি অনেক পরে জানতে পেরেছিলাম। কিন্তু সে আমার সামনে এত বেশি সাধু সেজে থাকতো যে আমি তাকে আগের মতো গ্রামের সহজ সরল মেয়ে ভেবেই ভালোবাসতাম। কিন্তু আমি জানতেই পারিনি যে ভিতরে ভিতরে খারাপ পথে চলে গেছে। গীতার আসার 3-4 মাস পরেই আমার বাবা যখন গ্রাম থেকে শহরে আমার বাড়িতে এসেছিল তখন গীতার সঙ্গে আমার বাবার সবসময় ঝামেলা বেঁধে থাকতো। আসলে আমার বাবা যখন গ্রাম থেকে শহরে এলো এবং গীতাকে ওরকম পোশাক পরিচ্ছদে দেখেছিল তখন বাবা গীতাকে অনেক কথা শুনিয়েছিল এবং বলেছিল তোমার লজ্জা করে না, আমি থাকতে তুমি আমার চোখের সামনেই এইরকম নোংরা জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছ। তুমি কি নিজের গ্রামের কালচার ভুলে গেছো? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের কালচার ও রীতি রেওয়াজ ভুলতে দেব না। তাই তুমি এক্ষুনি গিয়ে এইসব নোংরা জামাকাপড় খুলে শাড়ি পরে এসো এবং ভালো করে ঘোমটা দিয়ে থাকো।
আমার বউ তখন বাবাকে বলেছিল, বাবা এটা গ্রাম নয়, এটা শহর, তাই আমি এখানে দেহাতি সেজে থাকলে সবাই আমাকে ঠাট্টা করবে। বাবা তখন আমার বউকে বলল, সবাই ঠাট্টা করবে মানে? তুমি কি বাড়ির বাইরে ঘুরে বেড়াও নাকি যে সবাই তোমাকে দেখতে পাবে? আসলে আমার বাবা তো এটা জানতোই না যে গীতা ছোটোখাটো ড্রেস পরে আমার ফ্ল্যাটের আশপাশের বৌদি ও কাকিমাদের সঙ্গে বাইরে ঘুরতেও যায়। তারপর ওই সময় আমি গীতার কিছু বলার আগেই বললাম, দেখো, বেশি কথা না বলে আমার বাবা যেটা বলেছে সেটাই করো, এবং বাবা যা বলছে সেটা ঠিকই বলেছে। তাই আমার বাবা এখানে যতদিন থাকবে ততদিন তুমি নিজের গ্রামের বাড়িতে যেমনভাবে থাকতে সেরকমভাবেই থাকবে। শাড়ি পরে মুখের মধ্যে লম্বা ঘোমটা দেবে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি গীতা শহরে আসার পরে নিজেকে এতটা পরিবর্তন করে ফেলবে যে এই কথাটাই ভুলে যাবে যে সে আমার স্ত্রী বা সে একজন বিবাহিত মহিলা। আমি তো প্রত্যেকদিন হোটেলে চলে যেতাম নিজের কাজে, এবং গীতা সারাদিন বাড়িতে একা থাকতো। আমি তো কিছুই জানতে পারতাম না যে আমার বউ সারাদিন বাড়িতে কি করে। কিন্তু তারপরে আমার অনেক বিশ্বাস ছিল যে আমার বউ ভালো। আমি জানতাম সে আমার বিশ্বাস বা ভরসা কোনোদিনও ভাঙবে না। কিন্তু আমার বাবা যখন শহরে এলো এবং আমার বাড়িতে থাকতে শুরু করলো, তখন বাবা প্রত্যেকদিন গীতার ব্যাপারে কিছু না কিছু আমাকে বলতো। তখন আমি সেগুলোকে অত বেশি পাত্তা দিতাম না। আমি যখন বাবাকে বুঝিয়ে বলতাম যে বাবা, এগুলো সামান্য জিনিস, আসলে আমার বাবা এটি একদমই পছন্দ করতো না যে বাড়ির বড় বউ হয়ে বাড়ির বাইরে যাক। বাবার কথা শুনে আমি যখন বাবাকে বলতাম, তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না, এগুলো সামান্য ব্যাপার, বাবা তখন আমাকে বলতো, এত বড় শহরে বাড়ির বউ একাই বাড়ির বাইরে চলে যাচ্ছে, আর তুই বলছিস এটা সামান্য ব্যাপার। তুই নিজের বউকে এত বেশি ছাড় দিয়েছিস, একদিন বুঝতে পারবি এর পরিণাম কতটা খারাপ হবে। তখন কিন্তু কেঁদেও কুল পাবি না। ওই সময়ে আমি বাবার কথায় গুরুত্ব না দিয়ে অনেক বড় ভুল করেছিলাম। প্রত্যেক দিন রাতের মতো সেদিন যখন রাতের বেলা বাড়ি ফিরে এলাম, তখন বউকে দেখা মাত্রই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম, তখন গীতা আমাকে দেখা মাত্রই কাঁদতে শুরু করলো এবং আমাকে জড়িয়ে ধরে বলল, আজ আমার সঙ্গে অনেক খারাপ হয়েছে। আমি তো গীতার কোনো কথার মানেই বুঝতে পারছিলাম না যে সে কি বলতে চাইছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমাকে বলো। গীতা তখন নিজের ব্লাউজটা খুলে তার পিঠে ও গলার দিকটা আমাকে দেখালো। তার পিঠ দেখা মাত্রই আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম, কারণ তার পিঠে ও বুকে আঁচড়ের দাগ ছিল। সেটা দেখার পরে আমি যখন গীতাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, তোমার সঙ্গে এটা কে করেছে? গীতা তখন বলল, আমার সঙ্গে যে এটা করেছে তার নাম বললে তুমি তো আমাকে খারাপ ভাববে, তাই আর নাম বলে কি হবে বলো? তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করবে না। তারপর গীতা আরও জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। গীতার কান্না শুনে আমার বাবাও পাশের ঘর থেকে আমাদের ঘরে চলে এসেছিল। আমি তখন গীতাকে বললাম, তুমি একবার আমাকে সেই ব্যক্তির নাম বলো, আর তুমি ভালো করেই জানো আমি তোমার সব কথা বিশ্বাস করি, তাই এটাও করব। তারপর আমার বাবাকে দেখা মাত্রই গীতা ভয়ে আমার পিছন দিকে দাঁড়িয়ে বলল, এই লোকটাই আজকে আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। এই লোকটা আমার এরকম অবস্থা করেছে। সব কিছু শোনার পরে গীতাকে বললাম, তুমি এটা কেমন কথা বলছো? তুমি কিভাবে আমার বাবার উপরে এত বড় দোষারোপ দিতে পারো? আমি এটা মানছি যে বাবা তোমাকে একটু শাসনে রেখেছে, কারণ উনি তোমাকে নিজের মেয়ের মতোই মনে করেন। তাই বলে তুমি উনার ব্যাপারে এত নোংরা কথা কি করে বলতে পারলে? গীতা তখন বলল, জানতাম তুমি বিশ্বাস করবে না, তাহলে তুমি একবার উনার মোবাইল চেক করো। উনার মোবাইলে আমার অনেক নোংরা ছবি আছে। সব কিছু শোনার পরে বাবা এগিয়ে এসে বলল, মা, তুমি এটা কি ধরনের কথা বলছো? আমি তোমার বাবার মতোই, তুমি কেন আমাকে আমার ছেলের সামনে খারাপ করার চেষ্টা করছো? আমি তোমার সত্যিটা জেনে গেছি, এই জন্য এই কারণে তুমি আমাকে খারাপ করছো, তাই তো? তুমি সব কিছু শেষ করে দেবে আমি জানি, কারণ তুমি একজন চরিত্রহীন মহিলা। আমি তোমাকে ভালো ভাবতাম। তুমি আমাকে যতই খারাপ করার চেষ্টা করো না কেন, আমার ছেলেকে তোমার ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেব। আমার বাবা তখন যা বলল সেটা শুনে তোর আগে আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার বাবা তখন বলল, তোর বউ সব কিছু শেষ করে দেবে। তোর বউ একজন চরিত্রহীন মহিলা, কারণ আমি নিজের চোখে দেখেছি তোর বউ একটা ছেলের সঙ্গে অবৈধভাবে সম্পর্ক করেছে, আর এখন আমাকে খারাপ করার জন্য আমার নামে তোকে মিথ্যা কথা বলছে। কারণ আমি তোর বউকে বলেছিলাম তার ব্যাপারে সব কিছু আমি তোকে বলে দেব।
তাদের দুজনের কথা শোনার পরে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বাবা সত্যি কথা বলছে না আমার বউ সত্যি কথা বলছে। দুজনের কথা শুনে আমার মাথা কাজ করছিল না। তারপর গীতা হাউমাউ করে কেঁদে বলল, আমি যদি মিথ্যা কথা বলছি তাহলে তোমার বাবার মোবাইলটা একবার চেক করো, একবার দেখো, কারণ আমি নিজের চোখে দেখেছি তোমার বাবা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে আমার স্নান করার ভিডিও রেকর্ডিং করেছে। গীতার কথা শুনে আমি যখন বাবার কাছ থেকে মোবাইলটা নিলাম তখন বাবা আমাকে বলল, তার মানে তুই নিজের বাবাকে সন্দেহ করছিস? তাই তো, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই আমার মোবাইলটা চেক করে দেখতে পারিস। তারপর আমি যখন বাবার মোবাইলটা চেক করলাম তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ আমার বাবার মোবাইলে আমার বউয়ের কিছু অর্থনগ্ন ছবি ছিল এবং অর্থনগ্ন অবস্থায় স্নান করার ভিডিও ছিল। ভিডিওটা দেখার পরে আমি নিজের রাগ সামলাতে না পেরে বাবার উপরে হাত তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কারণ উনি আমার বাবা ছিলেন এবং আমার বউয়ের সব কথা বিশ্বাস করেছিলাম। তারপর না পেরে আমার বাবাকে অনেক উল্টাপাল্টা কথা বলে অনেক অপমান করেছিলাম এবং সেই রাতের বেলায় বাবাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম এবং এটাও বলেছিলাম, তুমি আমার বাবা, তাই তোমাকে পুলিশের হাতে দিচ্ছি না, আর অন্য কেউ হলে তাকে পুলিশে দিয়ে দিতাম, তাই তুমি আমার বাড়ি থেকে আমার চোখের সামনে থেকে চলে যাও। ওই সময় বাবা আমার হাতে পায়ে ধরে বলেছিল যে সে এগুলো কিছু করেনি এবং সে নিজেও জানে না তার মোবাইলে গীতার ছবি এবং গীতার ভিডিওগুলো কি করে এলো। ওই সময় বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে বোঝানোর জন্য, কিন্তু আমি বাবার কোনো কথাও বিশ্বাস করিনি। তারপর বাবা যখন অনেক কষ্ট পেয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিল তার কিছুক্ষণ পরেই নিচের বাথরুম থেকে বাবার অনেক জোরে চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিলাম। বাবার চিৎকারের আওয়াজ পেয়ে নিচে গিয়ে দেখলাম বাবা বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর না পেরে বাধ্য হয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবাকে তখন হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। কারণ কোনো ছেলের এটা শুনে সহ্য হবে না যে তার নিজের বাবা ছেলের স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করেছে। ভেবেছিলাম বাবার যখন জ্ঞান ফিরে আসবে তখন বলে দেব তাকে গ্রামের বাড়ি চলে যেতে হবে, কিন্তু জানি না কেন আমার মন মানেনি, তাই বাধ্য হয়ে বাবাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। কারণ বাথরুমে পড়ে যাওয়ার পরে আমার বাবা প্যারালাইজড হয়ে গিয়েছিল, তার হাত পা সব কিছু অচল হয়ে গিয়েছিল, এমনকি তার মুখটা বেঁকে গিয়েছিল এবং সে কথাও বলতে পারতো না। আমার বাবা গীতার সঙ্গে যা করেছিল সেটার জন্য আমার মনে অনেক রাগ ছিল। তা সত্ত্বেও আমি বাবাকে আবার আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। এত কিছু হওয়ার পরেও গীতা আমার বাবার খুব খেয়াল রাখতো। বাথরুমে পড়ে যাওয়ার পরে বাবা প্রায় 1 মাস কোনো রকম কথা বলতে পারেনি, সে অচল হয়ে হুইল চেয়ারে বসে থাকতো। 1 মাস পরে একদিন হঠাৎ করে আমি যখন হোটেল থেকে বাড়ি ফিরে এলাম তখন আমার বাবা এক হাত নাড়িয়ে গীতার দিকে আঙ্গুলটাকে দেখিয়ে বলল এবং মুখটাকে বেঁকে অনেক কষ্ট করে বলল, এই মেয়েটা সব কিছু শেষ করে দেবে, এই মেয়েটা চরিত্রহীন। বাবা অনেক কষ্ট করে এই কথা বলেছিল। সেদিনের পর থেকে বাবা যখনই মুখ খুলতো শুধুমাত্র একটাই কথা বলতো, এই মেয়েটা সব কিছু শেষ করে দেবে, এই মেয়েটা চরিত্রহীন। আমি তো ভাবতাম আমার বাবার ব্রেনের দোষ হয়েছে, কারণ উনি কোনো কথা বলতেন না। কিন্তু গীতাকে দেখার পরে শুধুমাত্র একটাই কথা বলতেন যে গীতা হচ্ছে চরিত্রহীন। কিন্তু আমি বাবার কোনো কথার গুরুত্ব দেইনি, কারণ আমি যখনই বাড়ি আসতাম তখন দেখতাম গীতা আমার বাবার খুব খেয়াল রাখে এবং যত্ন করে। কিন্তু আমার বাড়ি আসা মাত্রই বাবা ওই একটাই কথা বলতো, এই মেয়েটা চরিত্রহীন। এখন খুব আফসোস হয় এটা ভেবে যে আমার জন্য আমার বাবাকে এই বুড়ো বয়সে কত কষ্ট পেতে হয়েছে। আমি যদি একবার আমার বাবার কথা বিশ্বাস করতাম তাহলে আজ আমার বাবার এত কষ্ট হতো না। আমার বাবার এত খারাপ অবস্থা শুধুমাত্র আমার জন্যই হয়েছে। আমার বাবা যখনই গীতাকে আমার সামনে চরিত্রহীন বলতো তখন গীতা অনেক কষ্ট পেত। তাই আমি গীতাকে বুঝিয়ে বলেছিলাম যে যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই আমার বাবার কোনো কথা শুনে কষ্ট পেও না, উনি তো এমনিতেই অচল হয়ে গেছেন। গীতা যখন বলতো সব কিছুই তো ঠিক আছে, কিন্তু তোমার বাবা এভাবে বারবার আমাকে চরিত্রহীন বলে, আমার ভীষণ খারাপ লাগে। এবং তুমি হয়তো একদিন তোমার বাবার কথা শুনে আমাকে চরিত্রহীন বলবে। আমি তখন গীতাকে অনেক ভালোবেসে আদর করে বলেছিলাম, তোমাকে আমি নিজের থেকে অনেক বিশ্বাস করি, তাই আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে আমাকে আবার 2 দিনের জন্য শহরের বাইরে যেতে হয়েছিল, কারণ আমার সেখানে মিটিং ছিল।
সেদিন রাত ৯টার সময় আমার ফ্লাইট ছিল। আমি যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন গীতাকে অনেক ভালোবেসে আবদার করে বলেছিলাম নিজের এবং বাবার খেয়াল রাখবে। আমি ২ দিন পরে বাড়ি ফিরে আসব। আর কিছু অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে। তখন গীতাও আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক মিস করব। তারপর আমি রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমার মিটিংয়ের জন্য, এবং সেদিন আমার ৯টায় ফ্লাইট ছিল। কিন্তু বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরে আমাদের হোটেলের মালিক ফোন করে জানিয়েছিল যে কিছু কারণবশত আজকে মিটিংটা ক্যান্সেল করতে হয়েছে। তাই আমি সেদিন রাতের বেলা আবার বাড়ি ফিরে এসেছিলাম। আমার কাছে যেহেতু বাড়ির একটা এক্সট্রা চাবি ছিল, তাই গীতাকে বিরক্ত করিনি। বাড়ির দরজায় এসে নিজের পকেট থেকে এক্সট্রা চাবি বের করে ঘরের ভিতরে ঢুকে দেখলাম আমার বাবা দরজার সামনে হুইল চেয়ারে বসে আছে এবং তার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। আমার বাবা আমাকে দেখা মাত্রই বলতে শুরু করলো, এই মেয়েটা চরিত্রহীন, মেয়েটা সব কিছু শেষ করে দেবে। ওই সময় আমি বাবাকে ওনার রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আমার বাবা তখনও চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল। আমি তখন বাবার চোখের জল মুছে দিয়ে ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, শুয়ে পড়ো। ওটা বলে আমি বাবার রুম থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। আসলে আমার বাবা গীতার সঙ্গে যা করেছিল সেটা রাগ তো ছিলই, কিন্তু তাও উনি আমার বাবা ছিলেন, তাই উনার প্রতি আমার মনে একটু হলেও ভালোবাসা ছিল। আজ পর্যন্ত আমি বাবার এই কথাটার মানে বুঝতে পারিনি যে কেন আমার বাবা বারবার এই কথাটাই বলে যে আমার বউ চরিত্রহীন। কিন্তু সেদিন আমি নিজের চোখে সব কিছু দেখার পরে বুঝতে পেরেছিলাম যে আমার বাবা কেন বারবার এই কথাটা বলতো। সেদিন বাবার মুখ থেকে ওই কথাটা শোনার পরে আমি যখন চুপচাপ উপরে উঠে নিজের রুমের দিকে গেলাম, এটা ভেবে যে গীতা হয়তো শুয়ে পড়েছে, তাই তাকে আর ডিস্টার্ব করা ঠিক হবে না। কিন্তু তখন আমার রুমের ভিতর থেকে হাসির শব্দ আসছিল। ওই হাসির শব্দটা শোনার পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ আমার বেডরুম থেকে আমার বউ ও একটা ছেলের হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। তাদের হাসির শব্দটা শুনতে পেয়ে আমার মনে আরও বেশি কৌতূহল জেগেছিল রুমের ভিতরে সত্যিটা জানার জন্য। কারণ এত রাতে আমার অনুপস্থিতিতে আমার বউ কার সঙ্গে হাসি ঠাট্টা করছিল। তারপর আমি যখন রুমের দিকে এগিয়ে গেলাম, তখন দেখলাম দরজা শুধুমাত্র ঠেকানো ছিল। তারপরে দরজার ফাঁক দিয়ে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। তারপর ঘরের ভিতরের দৃশ্য দেখে তো আমার চোখ যেন কপালে উঠে গেল। কারণ আমি দেখলাম আমার সহজ সরল বোকা বউ পরপুরুষের সামনে বস্ত্রহীন হয়ে নিজের চাহিদা পূরণ করছিল, এবং ছেলেটা আমার বউয়ের শরীর এমনভাবে ভোগ করছিল মনে হচ্ছিল যেন কোনো হিংস্র পশু, এবং আমার বউ মজা নিচ্ছিল। আমার বউকে পরপুরুষের সঙ্গে ওই রকম অবস্থায় দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। শুধু তাই নয়, মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। কারণ আমি যাকে সহজ সরল ও বোকা মনে করতাম, সে তো আমাকে ঠকিয়েছিল, এবং এই কারণে বাবা আমার বউকে চরিত্রহীন বলতো। তার মানে বাবা গীতার ব্যাপারে আমাকে যা কিছু বলেছিল সেগুলো সব কিছু সত্যি ছিল। তারপর আমি না পেরে ওই অবস্থায় ঘরের ভিতরে ঢুকে রাগে তাদের দুজনের চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে এসে বলেছিলাম, তোরা দুইজন আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে আমি তোদের দুইজনকে জ্যান্ত মাটির ভিতরে পুঁতে দেব। সেদিন আমি জানতে পেরেছিলাম যে কিভাবে গীতা আমার বাবাকে আমার কাছেই খারাপ করতে চেয়েছিল। আসলে গীতা বেশ কয়েক মাস থেকে আমার পিছনে এই ছেলেটার সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছে, যেটা আমার বাবা জানতে পেরে গিয়েছিল। এবং আমার বাবাকে এই বাড়ি থেকে বের করার জন্য আমার বউ তার প্রেমিককে বলেছিল যাতে তার স্নান করার ভিডিও আমার বাবার মোবাইলে ক্যাপচার করে। তারপর ওই ছেলেটা সুযোগ বুঝে আমার বাড়িতে ঢুকে আমার বাবার ফোন নিয়ে আমার বউয়ের স্নান করার ভিডিও ক্যাপচার করেছিল, যেটার ব্যাপারে আমার বাবা জানতো না। এবং সেদিন রাতে আমি যখন বাড়ি ফিরে এলাম, তখন গীতা সব কিছু নাটক করে বলেছিল যে আমার বাবা নাকি তার সঙ্গে জোর জবরদস্তি করেছে। আসলে গীতা ভেবেছিল আমার বাবার ঘাড়ে মিথ্যা দোষারোপ দিয়ে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেব, এবং তাদের দুইজনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সেদিন যখন আমি বাবার কথা বিশ্বাস না করে বউয়ের কথায় বিশ্বাস করে আমার বাবাকে অনেক অপমান করেছিলাম, তখন বাবা নিজের অপমান সহ্য করতে না পেরে যখন বাথরুমে গিয়েছিল, তখন বাবা অনেক বেশি চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে বাথরুমে পড়ে গিয়েছিল। সেদিন যদি আমার বাবার কথা বিশ্বাস করতাম, তাহলে আজ আমার বাবাকে এত কষ্ট পেতে হতো না। যাকে আমি গ্রামের মেয়ে ভেবে এত বিশ্বাস করেছিলাম, ও এত ছাড় দিয়েছিলাম,
কিন্তু গীতা সেটার সদ্ব্যবহার করেছিল এবং আমাকে সমানেই ঠকিয়ে যাচ্ছিল। সেদিন আমি গীতাকে মেরেছিলাম এবং অনেক অপমান করেছিলাম। শুধু তাই নয়, ওই ছেলেটার সঙ্গে গীতাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বের করে দিয়েছিলাম। ওই সময় গীতা আমার কাছে অনেক ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করিনি, কারণ সে ক্ষমা পাওয়ার যোগ্যই ছিল না। গীতা অনেক চেষ্টা করেছিল তার কথায় আমাকে ফাঁসানোর, কিন্তু আমি সেদিন তার কোনো কথা শুনিনি। তাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার পরে আমি তাড়াতাড়ি করে বাবার কাছে ছুটে এসেছিলাম এবং বাবাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। শুধু তাই নয়, বাবার হাতে পায়ে ধরে ক্ষমাও চেয়েছিলাম। সে দিনের পর থেকে আমি নিজের বাবার খেয়াল রাখতাম এবং বাবার দেখাশোনার জন্য একজন নার্স রেখেছিলাম। ওদিকে গীতা মাঝে মধ্যে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন আমি তাকে হুমকি দিয়ে বলেছিলাম, তুই যদি আমার বাড়িতে ঢোকার চেষ্টা করিস তাহলে থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করব। সেদিনের পর থেকে গীতা আমার বাড়ির আশেপাশেও আসেনি। তারপর আমার বাবাকে সুস্থ করে তোলার জন্য শহরের সব থেকে ভালো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করিয়েছিলাম। ভালো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করানোর পরে আজ বাবা আগের থেকে অনেক সুস্থ আছে। বাবা নিজের পায়ে ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে না পারলেও কথাবার্তা বলতে পারে এবং ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি আমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। ওই ঘটনাটা ঘটে যাওয়ার 1 বছর পরে শুনেছিলাম যে গীতা নাকি আবার গ্রামের বাড়িতে ফিরে গেছে। যে ছেলেটার জন্য গীতা আমাকে ঠকিয়েছিল, সেই ছেলেটা নাকি গীতাকে ঠকিয়েছে এবং সে আজ বাধ্য হয়ে গ্রামের বাড়িতে পড়ে আছে এবং গ্রামের লোকেরা নাকি তাকে নানান রকম কথা বলে অপমান করে। গ্রামের লোকের ভয়ে সে নাকি বাড়ির বাইরেও বের হতে পারে না। শুধু তাই নয়, তার বাড়ির লোকেরা আজ তাকে ঘৃণা করে। যাকে আমি গ্রামের সহজ সরল মেয়ে ভেবে এত ছাড় দিয়েছিলাম, ও নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম, সে আমাকে অনেক আঘাত দিয়েছিল। সে যেমন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, ঠিক তার সঙ্গেও তার প্রেমিক বিশ্বাসঘাতকতা করেছিল। সে নিজের সুখের সংসার নষ্ট করেছিল এবং নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছিল। আমি এখন শহরে আছি আমার বাবার সঙ্গে। এতদিন পরে আমার বাবা পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পেরেছে। এটা দেখে আমি আজ ভীষণ খুশি আছি। এই জন্যই বলে, বাবা মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না। আমি নিজের বাবাকে অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছিলাম। আমাকে একবার এটা ভাবতে হতো যে উনি হচ্ছেন আমার জন্মদাতা, কিন্তু আমি তখন আমার বউকে সহজ সরল ভেবে আমার বাবার উপরে সন্দেহ করেছিলাম। যাক, এই ভুলটা আর কোনোদিন হবে না। এখন আমি আমার বাবার সঙ্গে অনেক ভালো আছি এবং খুশি আছি, তাই এখনো দ্বিতীয় বিয়ে করার কথা ভাবিনি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।